প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা বিগত ক্লাসে তোমাদের যে বিষয়গুলো অবগত করেছিলাম ষষ্ঠ অধ্যায়ের, আমি আশা করি সেগুলো তোমরা আলোচনা বা বুঝতে পেরেছো। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের আলোচনা তোমরা জানো, এই ছবিটা দেখেই তোমরা বুঝতে পারতেছো আমাদের দ্বিতীয় অধ্যায়ে মূলত কি নিয়ে হবে। এখানে তোমরা কার ছবি দেখতে পাচ্ছ? এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তাজউদ্দিন আহমদ, তারপরে মেজি ওসমানীর ছবি দেখা যাচ্ছে এবং ইয়াহিয়া খানের ছবিও তোমরা দেখতে পাচ্ছ এবং যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে দেখতে পাচ্ছ। তাহলে নিশ্চয়ই বুঝছো যে আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এরপরে ছবিটা কি দেখতে পাচ্ছ? ছবিটাতে দেখা যাচ্ছে যে কিছু বিষয় যেটা তোমাদের খুব আলোড়িত করবে। আমরা আলোচনা শুরু করব। তো তোমরা জানো যে আমাদের মুক্তিযুদ্ধ এমন একটা জাতির আমাদের ইতিহাসের অংশ, যে অবিচ্ছেদ্যই শুধু নয়, আমাদের জাতির একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অস্তিত্বের প্রশ্নের সাথে জড়িত এই মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমাদের স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আমরা আজকে যে শিখন ফলগুলো পাবো, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বলতে পারবে, মুক্তিবাহিনীর গঠন বর্ণনা করতে পারবে, মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় সম্পর্কে জানতে পারবে। আমরা যতদূর আলোচনা করব এর মধ্যেই আজকে সীমাবদ্ধ থাকবো। আজকে আমরা শুরুতেই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ এবং স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা এই অংশে একটু আলোচনা করব। তোমরা জানো ক্লাস 8 এ তোমাদের একটা প্রবন্ধ ছিল এই ঐতিহাসিক 7ই মার্চের সম্পূর্ণ ভাষণ। আজকে এখানে 7ই মার্চের ভাষণের যে বিষয়গুলো আমি পুরোপুরি তুলে আনছি না বা আনা সম্ভবও নয়। আমরা একটু ইঙ্গিত দেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণের মধ্যে বলেছিলেন যে 30 বছরের ইতিহাস, আমাদের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস, 30 বছরের ইতিহাস, বাঙালির বঞ্চনার ইতিহাস। তো এখান থেকে বঙ্গবন্ধু এই বঞ্চনার ইতিহাস থেকে শুরু করে তিনি নির্দেশনামূলক কথা বললেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হ্যাঁ, এই 7ই মার্চের ভাষণ এর মধ্যে আনুষ্ঠানিক যাত্রা আছে, যেখানে বলা হয়েছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এখান থেকে 7ই মার্চের ভাষণ জাতির মধ্যে উদ্দীপনা জাগিয়ে তোলে। এই সেই ভাষণ, যে ভাষণ বিশ্ব ঐতিহ্যের মধ্যে স্থান করে নিয়েছে। এরপরে আমরা আসি যে তোমার 25শে মার্চ স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা যখন শুরু হবে তার পূর্ব মুহূর্তেই, অর্থাৎ 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, তার আগ মুহূর্তে 25শে মার্চ রাত্রে অপারেশন সার্চলাইট নামক যে নারকীয় হত্যাযজ্ঞ, নিরীহ নিরস্ত্র মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন, তার ঐতিহাসিক চিহ্ন, তার ঐতিহাসিক চিহ্ন হলো এই 25শে মার্চের রাত। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র জনগণের ঝাঁপিয়ে পড়ে, তারা হত্যা করে অসংখ্য নিরীহ মানুষদেরকে। মুজিবনগর সরকারের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ কালুরঘর বেতার কেন্দ্র থেকে তিনি ওয়্যারলেসের মাধ্যমে যে স্বাধীনতার ঘোষণা দিলেন, তার স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা আব্দুল হান্নান এবং সামরিক অফিসার মেজর জিয়াউর রহমান কর্তৃক প্রচার হলো। এরই প্রেক্ষিতে মার্চ মাসের শেষে শেষ হয়ে গেল। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলো। এই মুজিবনগর সরকার গঠিত হলো 10 তারিখে। 17 তারিখে এই সরকার শপথ গ্রহণ করলো। অস্থায়ী সরকারের গঠন তোমরা ক্লাস 5এও জেনেছো, 8এও জেনেছো এবং এখানেও জানবে।
একই তথ্য। এই তথ্যের রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এস এম কামরুজ্জামান। তো এখানে যে অবদানগুলো রেখেছেন মুজিবনগর সরকারের, যে তারা বাঙালি কর্মকর্তাদের নিয়ে প্রশাসনিক কাজ পরিচালনা করেছিল। এতে মোট 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এগুলো এখানে বলা আছে বইয়ে। তো বইয়ে যেগুলো বলা আছে সেগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তথ্যগুলো, এবং তোমরা এই সরকারের যে কার্যক্রমগুলো আছে, যেমন 11টি সেক্টর, দেশকে 11টি সেক্টরে ভাগ করা, তারপরে কবে এগুলো ভাগ করা হয় সে তথ্য দেয়া আছে। তারপরে তোমাদের এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে এই সরকার যে একটি স্বাধীন বাংলাদেশ, স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য যে নিরলস পরিশ্রম করেছে, দক্ষতার পরিচয় দিয়েছে, এই মুজিবনগর সরকার আমাদের মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করতে পেরেছিল বলেই আমরা দ্রুত স্বাধীনতা লাভ করেছি। বঙ্গবন্ধুর অনুপস্থিতির প্রেরণা, বঙ্গবন্ধুর অনুপস্থিতি মানুষের মধ্যে যে শক্তি জাগিয়ে দিয়েছিল ওই সময়, যে বঙ্গবন্ধুর উদ্দীপনা, সেগুলো আমাদের মুক্তিযুদ্ধকে গতিশীল করেছিল। এরপরে আমরা দেখব যে মুক্তিবাহিনী গঠন, মুক্তিবাহিনী, মুক্তিফৌজ এবং তোমাদের নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী, এরকম অনেক বাহিনীতে ভাগ ছিল, ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। তো সেখানে 11 জুলাই 1971 সালে মুক্তিবাহিনী গঠন করা হয়, যার সেনাপতি ছিলেন মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী, অর্থাৎ মোহাম্মদ আতাউল গনি ওসমানী। এরপরে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, তার নাম তোমরা জানো। এখানে দেখো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেল, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এরকম অনেক বাহিনী মিলিত রূপেই কিন্তু এই মুক্ত বাহিনী গঠিত হয়েছিল, এবং সাধারণ জনগণও আমাদের এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরপর মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ এবং পেশাজীবীদের ভূমিকা, কি ভূমিকা পালন করেছিল যে সাধারণ জনগণ সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি শারীরিকভাবে ঠিকই, কিন্তু মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে সহযোগিতা করেছে, কেউ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে সহযোগিতা করেছে, কেউ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়ে, বিভিন্ন ভাবে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। এরপরে পেশাজীবী, বিভিন্ন পেশাজীবী, আইনজীবীরা ভূমিকা পালন করেছে, চিকিৎসক, নার্স, শিল্পী, সাহিত্যিক, সবাই ভূমিকা পালন করেছে। এরপরে রাজনৈতিক দল, এখানে রাজনৈতিক দল বলতে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল, বঙ্গবন্ধুর স্বপ্নের দল, প্রতিষ্ঠিত দল, যে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ অত্যন্ত দক্ষতার সাথে প্রতীক্ষার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে পরিচালনা করেছে। তো পাশাপাশি আরো কিছু রাজনৈতিক দল ছিল, যেমন ন্যাপ ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দল, ন্যাপ মুজাফফর, অধ্যাপক মুজাফফর আহমদের দল, কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস, এছাড়া বামপন্থী আরো রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে। এরপরে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই 1962 শিক্ষা আন্দোলন, 64 সালে, 66 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থানেও ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে আমরা মুক্তিযুদ্ধের যে অন্যান্য প্রবাসী বাঙালিদের কথা আমরা বলতে পারি, যে প্রবাসী বাঙালিরা কি ভূমিকা পালন করেছে। এখানে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পীরা গান গেয়ে উজ্জীবিত করেছে মুক্তিযুদ্ধকে।
সাহিত্যিকরা সাহিত্য রচনা করে মুক্তিযোদ্ধাদেরকে উদ্দীপনা জাগিয়েছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েছে। বুদ্ধিজীবীদের বুদ্ধিতেই আমরা মুক্তিযুদ্ধকে গতিময় রাখতে পেরেছিলাম, তাদের বুদ্ধি এবং পরামর্শে। এরপরে আমরা দেখি যে মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান। স্বাধীনতা অর্জনে যে রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আসলে প্রথমেই আসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, যার জীবনের অধিকাংশ সময়, রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় জেলবন্দি কেটেছে। এবং রাজনৈতিক যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরবর্তীতে তাকে পাকিস্তানের অন্ধকার কারাগারে তাকে হয়েছে। তাকে তার উদ্দীপনা, তার কথাবার্তা, তার যে ভাষণ, তার চেতনা, তার স্বপ্নকে লালন করেছেন স্বাধীন বাংলার মানুষজন, মুক্তিযোদ্ধারা, এবং শহীদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান। শহীদ নজরুল ইসলাম, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, তিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন। তাজউদ্দিন আহমেদ, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। মনসুর আলী, তিনি আওয়ামী লীগের নেতা। এহসান কামরুজ্জামান, তিনি রাজনৈতিক নেতা অর্থাৎ আওয়ামী লীগের নেতা। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মনি সিং, তারপরে মুজাফফর আহমেদ, এরপরে আছে মনি সিং। তাদের নাম আমরা খুব গুরুত্বের সাথে স্মরণ করি। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরপরে বিভিন্ন দেশের ভূমিকা দেখো, আমি বাম পাশে লিখেছি যুক্তরাষ্ট্র এবং চীনের নাম, ডান পাশে লিখেছে ভারত, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন এবং জাতিসংঘের ভূমিকা নিয়ে। তো যুক্তরাষ্ট্রের ভূমিকা মুক্তিযুদ্ধের সময় খুবই আমাদের জন্য প্রতিকূল ছিল। পাকিস্তানের পক্ষ ছিল, আমাদের স্বাধীনতার বিরোধী ছিল যুক্তরাষ্ট্রের সরকার। চীন ঘোরতর বিরোধী ছিল, পাকিস্তান সমর্থন দিল, পাকিস্তানের পক্ষ ছিল। অন্যদিকে ভারত আমাদের মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত তারা তাদের সকল প্রকারের সহযোগিতা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়েছেন। তাদের সামরিক বাহিনীর লোকদেরকে দিয়ে আমাদের মিত্র বাহিনী গঠন করেছিল, যৌথ বাহিনী, মিত্র বাহিনী এবং মুক্ত বাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠন, চিকিৎসা, ট্রেনিং, এগুলো দিয়ে সহযোগিতা করেছিল। সোভিয়েত ইউনিয়ন, সেখানে সোভিয়েত ইউনিয়নের যে প্রেসিডেন্ট পদগর্নি, তিনি সহযোগিতা করেছিলেন। এবং যখন যুক্তরাষ্ট্র প্রস্তাব উত্থাপন করলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, সেখানে সোভিয়েত ইউনিয়ন ভেটো দান করে। এরপরে গ্রেট ব্রিটেনের কথা আমরা বলি। গ্রেট ব্রিটেন, এখানে যে বর্তমান যুক্তরাজ্য, এই যুক্তরাজ্য আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এই আজকের জাতিসংঘ। জাতিসংঘ তখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কোনো অবস্থানে নিতে পারেনি। কেন? কারণ যুক্তরাষ্ট্র ছিল আমাদের বিপক্ষে, আর এই জন্যই কোনো পক্ষ না নিয়ে জাতিসংঘ নীরব ভূমিকা পালন করেছে। এরপরে আসলো আমাদের সেই চূড়ান্ত বিজয়, 1971 সালের 16ই ডিসেম্বর, যেদিন স্বাধীন হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। আমরা অর্জন করি একটি স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা। এখানে আত্মসমর্পণ করে জেনারেল নিয়াজি ৯৮,০০০ সৈন্য এবং অস্ত্র সহ সোহরাওয়ার্দী উদ্যানে দ্রুত কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। এরপরে তোমরা বাড়ির কাজ হিসাবে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো, এটা লিখে ফেলবে। যদি তোমরা এটি লিখে ফেলো, তাহলে মুক্তিযুদ্ধের যে তথ্যগুলো, এগুলো এবং মুক্তিযুদ্ধের যে বিভিন্ন ঘটনা আছে, এগুলো তোমাদের আরো বেশি চর্চা হবে।
তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।